আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কি যে হয়েছে, আমি এটা থার্ড টাইম রেকর্ড করতেছি। আমি ভাবি নাই যে আমি হঠাৎ করে কেন নার্ভাস হয়ে যাব। আমি পুরো 9 মিনিট ভিডিও শ্যুট করে ফেলছি, এরপরে আবার বন্ধ করে ফেলছি। আই ক্যান বিলিভ দিস, আমি যে এই জিনিসটা করছি। তৃতীয়বার রেকর্ড করতেছি এটা। আচ্ছা শোনেন, আম, গতকালকে আমি আমার পছন্দের শিক্ষকদেরকে নিয়ে আমি কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে দেখতেছিলাম যে অনেক বেশি বড় হয়ে গেছে, তো তখন সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটাকে, ভিডিওটাকে আসলে দ্বিতীয় পার্টের মধ্যে নিয়ে যেতেই হবে। তো আজকে হচ্ছে সেই ভিডিওর সেকেন্ড পার্ট। প্রথম পার্টের মধ্যে আমি কথা বলছিলাম আমার স্কুল জীবনের সবচেয়ে পছন্দের শিক্ষকদেরকে নিয়ে, যারা কিনা আমার জীবনের মধ্যে খুব বড় ধরনের কিছু প্রভাব ফেলছে। আজকে কথা বলবো আমার কলেজ জীবনের কিছু শিক্ষকদেরকে নিয়ে, যারা কিনা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের ছিল এবং আমার জীবনের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারছে। তো আমি যখন প্রথম কাটটা করতেছিলাম তখন আমি অনেক আজাইরা কথা বলছিলাম, ঠিক আছে? ওই আজাইরা কথাটা অ্যাকচুয়ালি আপনারা এনজয় করতেন, কারণ আপনারা এই চ্যানেলটা মূলত আমাদের জন্যই দেখতেছেন। তো মেবি আমাদের কথা ওই আজাইরা হইলেও সেটা এনজয় করতেন। এই যে এখনও আজাইরা কথা বলতেছি, তো আজাইরা কথা বাদ দেওয়ার জন্য আমি কাইটা আবার রিটেক করতেছি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নাইমুল ইসলাম। যারা আমাকে চেনেন না বা এই চ্যানেলের মধ্যে নতুন আসছেন, আমরা এই চ্যানেলটার মধ্যে আনএডিটেড, আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলি। মানে রিয়েল লাইফের মধ্যে যেমন মন খুলে কথাবার্তা বলি, যেখানে কোনো এডিট হয় না, কোনো পজ থাকে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না। তো এই চ্যানেলটার মধ্যে এরকম জিনিসপত্র, এইসব জিনিসপত্রই আমরা আপলোড করে থাকি। বিভিন্ন বিষয়ে আমাদের নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই ধরনের জিনিস শেয়ার করি। এটাই হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্য, ঠিক আছে? জাস্ট কথা বলার প্র্যাকটিস করতেছি আমরা। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আমার কলেজ জীবনের প্রথম ইয়াটিয়া। তো আমি যখন কলেজে উঠছি, তো আমি পড়াশোনা করছি হচ্ছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের মধ্যে। তো ইন্ডিপেন্ডেন্ট কলেজের মধ্যে আপনার প্রথম দিনেই যতগুলা টিচার আসছিল, আমি প্রথম দিনেই বুঝতে পারছিলাম যে একটা টিচার যে কিনা আমার জীবন অ্যাকচুয়ালি মোড় ঘুরাইতে পারবে, ওনার ভিতরে এরকম কিছু একটা ছিল। নাম হচ্ছে রবিউল আলম নবী স্যার। এখন উনি যখন আসছিল, বুঝছেন, ক্লাসের মধ্যে, ওই ক্লাসের মধ্যে মানে আমাদের ক্লাস হয়তো গিয়ে আপনার 8টা থেকে 12টা পর্যন্ত। তো উনি মাঝামাঝি একটা সময়ের মধ্যে উনি আসছিল, একটা বেটে খুবই শ্যামলা বর্ণের একটা মানুষ। বেটে শ্যামলা বর্ণের একটা মানুষ। আপনি হয়তো ভাবতে পারেন আমি কি রেসিজম শুরু করে দিলাম কিনা। না, উনি মোটো এই জিনিসটা নিয়ে যদি উনি ভিডিওটা দেখে, উনি মোটো খারাপ ভাববে না। উনি খুবই উদার মনের বা খোলামেলা মানুষ, একটা খোলামেলা মনের একটা মানুষ। তো উনি যখন আসে না, প্রথম 2-1 লাইন উনি খুব ভদ্রভাবে, খুবই শালীনভাবে, সভ্যভাবে আমাদেরকে বলছে যে আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের নতুন ক্লাসের মধ্যে স্বাগতম। এরপরে এই 2টা লাইন, একটা লাইন বলার পরে উনি বলতেছে, দেখ আমি না আসলে তুমি তুমি করে বলতে পারি না, আমি না তুই তুই করেই করে বলি, এটা আমার অভ্যাস, তোরা কিছু মনে করিস না। আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যে তুমি তুমি করে বলে, কেমন জানি লাগে। তুই তুই করে বললে আবার ওই ভালোবাসার বহিঃপ্রকাশ টাইপের জিনিসপত্র আর কি উনি আমাদেরকে বুঝিয়ে দেন, যে উনি আসলে তুই তুকারি করতে বেশি পছন্দ করে, একদম কানেক্ট করতে পারে স্টুডেন্টদের সাথে। তো আমরা ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাদের গুরু, তাই না? এরপরে উনি তুই তুকারি শুরু করছে তো করছে, সাথে গালাগালিও শুরু করছে। মানে এটা ওনার নেচার ছিল, বুঝছেন। মানে আমি পুরোপুরি গালাগালি আসলে দিতেও পারবো না এখানে। আমি প্রথম যে কাটটা করছিলাম, ভিডিওটা বানাইছিলাম, ওটার মধ্যে আমি গালি দিয়ে ফেলছিলাম। এখনও তো আমি দিব, নো প্রবলেম, কারণ আমি মিউট করে দেবো, নো প্রবলেম। তো উনি মানে থাকে না, বললো যে তোদের মধ্যে A+ পাইছিস কারা কারা? আমাদের মধ্যে কেউ A+ পায় নাই, এবং আমার রেজাল্ট ছিল সবচেয়ে জঘন্য। আমি বলতেছি একটু পরে। তো আমাদের মধ্যে কেউ হাত উঠায় নাই। স্যার বলতেছে যে তোরা সবাই A+-এর নিচে পাইছস, তোরা না সায়েন্সের স্টুডেন্ট, A+-এর নিচে পাইছস, তোরা তাইলে স্কুল জীবনের এই স্কুল জীবনের 2 বছর মানলি তাহলে তোরা? এই ধরনের মানে এই ধরনের বাচন ভঙ্গি ব্যবহার করে উনি ক্লাস শুরু করছে, বুঝছেন, গালাগালি করে। আমি ডেফিনেটলি ওই জিনিসটা মিউট করে ফেলবো, কারণ এটা আসলে বলার মতো না। এবং আমরা স্কুলের মানে এই যে উনি যে ক্লাস শুরু করছে, ক্লাস শুরু করার 5 মিনিটের ভিতরে আমরা সবাই ওনার উপর চরম ঘৃণা নিয়ে ওনার ক্লাস শুরু করছি। উনি তুই তুকারি করতেছে, গালাগালি করতেছে, যেটা আমরা কেউই পছন্দ করি নাই, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যদিও ওনাকে ঘৃণা করতেছিলাম, যদিও আমরা অপছন্দ করতেছিলাম, কিন্তু একটা সময় পর খেয়াল করলাম যে উনি আসলে যা বলতেছে ওইগুলো রাইট বলতেছে। আমরা আসলেই খুব অলস, আমরা আসলেই কোনো উদ্দেশ্যহীন প্রাণী, এক একটা স্টুডেন্ট।
কী করবো কী না করবো, আমাদের কোনো গোল নাই, রেজাল্ট খারাপ হইতেছে, হ্যান ত্যান। উনি যা বলতেছে ওনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, যে এক্সপিরিয়েন্সটা আমরা একদম খাপে খাপে রিলেট করতে পারছিলাম। মানে উনি ওনার কৈশোরের কথা বলতেছে, গল্প বলতেছে, তারপর ওনার কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, এইসব জিনিস নিয়ে কথা বলতে। অ্যান্ড মানে রবিউল আলম নবী স্যার, আমি কি নাম বলছি আমি খেয়াল নাই, রবিউল আলম নবী স্যার এত জিনিয়াস একটা টিচার ছিল। উনি আপনার, আমি বলি ওনার সম্পর্কে একটু বলে নেই, উনি বাংলার টিচার। উনি আপনার নরসিংদী সরকারি কলেজ থেকে বাংলার মধ্যে আপনার ইন্টারমিডিয়েট পড়াশোনা কমপ্লিট করছে, এবং ওনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট, মানে এইচএসসির রেজাল্ট উনি পুরো বাংলাদেশের মধ্যে সপ্তম হয়েছে এই বাংলা ডিপার্টমেন্ট থেকে, পুরা বাংলাদেশের মধ্যে। আমি মনে হয় একটু পেস লাগাই ফেলতেছি। কলেজ থেকে ভার্সিটি, কলেজ আমরা যেটা পড়ছি সেটা তো ইন্টারমিডিয়েট, তাই না? ইন্টারমিডিয়েটের পরে আরেকটা না থাকে অনার্স, হ্যাঁ আমি সরি, অনার্সের মধ্যে উনি নরসিংদী সরকারি কলেজের মধ্যে থেকে যে পরীক্ষা দিয়েছে, পুরো বাংলাদেশের মধ্যে উনি বাংলা ডিপার্টমেন্টে সপ্তম হয়েছে, বুঝছেন? পুরো বাংলাদেশের মধ্যে এত জিনিয়াস একটা স্টুডেন্ট ছিল উনি ওনার সময়। এরপরে উনি মাস্টার্স করছে কলকাতার রবীন্দ্র ভারতী নামের একটা ভার্সিটি আছে, ওই জায়গার মধ্যে। চিন্তা করতে পারেন এত ব্রিলিয়েন্ট একটা টিচার, এবং ওনার নিজের লেখা বই আছে। আমরা তো গ্রামের একটা স্কুল থেকে আসছি, সবাই বলতে গেলে একটু মফস্বল থেকেই আসছিলাম ওই কলেজের মধ্যে। এই কলেজটা ছিল নরসিংদী, তো একটু পুরো জেলার মধ্যে আর কি। তো একটা টিচার, আমাদের টিচার বই লিখছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক ফ্যাসিনেটিং ছিল, যে টিচাররা বই লেখায়, কি বলেন আপনি? তারপর মানে বাংলা টিচার ডেফিনেটলি লিখবে। পরবর্তীতে দেখি আরও আমাদের অন্যান্য টিচার, আইসিটি টিচার ছিল, ওনারও বই লেখা ছিল, তারপর ইংলিশ টিচার ছিল, ওনারও বই লেখা ছিল। মানে ওই জায়গাতে কলেজের টিচার আলাদা লেভেলেই খেলতেছে, ওনাদের বই টই মানে থাকে না, মানে একটা আলাদা লেভেল বোঝা যায়। আমাদের স্কুলের টিচার যে জিনিসটা করতো না, ব্যস্ততার কারণে হোক বা সময় না পাওয়ার কারণে হোক বা অলসতার কারণে হোক, ওই জিনিসগুলো কলেজের টিচাররা অনেক ভুরি করতেছে, ওই জিনিসগুলো অ্যাডভেঞ্চার করতেছে, এরা খোলামেলা কথা বলতেছে। হ্যাঁ, এই জিনিসটা একটা ব্যাপার, যে কলেজের টিচাররা না অনেক খোলামেলা ওপেনলি কথা বলে, ঠিক আছে? বা স্কুলের টিচারদের একটা আলাদা জিনিস থাকে, যে আমরা ছোট থাকি, ওই ছোটদের সাথে আসলে অত খোলামেলা কথা বলা যায় না। কিন্তু কলেজের মধ্যে যেহেতু আমরা একটু বড় হয়ে যাই, একটা ম্যাচুরিটি ডেভেলপ হয়ে যায়, তো এই জায়গার মধ্যে খোলামেলা অনেক ধরনের কথাবার্তা বলা যায়, ঠিক আছে? তাই বললে টিচার আইসা বলবো, ভাই তুই তোরা কার সাথে প্রেম করো, হ্যাঁ প্রেম প্রীতি করো, গার্লফ্রেন্ড আছে, এই ধরনের কথাবার্তা বলে একদম খোলামেলা, বুঝছেন না? আমি আমার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে, যারা অন্যান্য কলেজের মধ্যে গেছে, ওদের কাছ থেকেও আমি গল্প শুনছি, যে ওদেরও নাকি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, যে ওরা বাকি সব কলেজের মধ্যেও খোলা এই ধরনের কথাবার্তা হইতেছে, আড্ডা হইতেছে, অ্যাডভেঞ্চার নিয়ে কথা হইতেছে। তো কলেজ লাইফটা একটু অন্যরকমই ছিল, কলেজ লাইফ নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। তো রবিউল আলম নবী স্যার সম্পর্কে বলি। তো উনি কথায় কথায় পরবর্তীতে একটা সময় বললো যে আচ্ছা যা, সমস্যা নেই, তোরা জীবনে আগাইতে থাক, নো প্রবলেম। তো তুই তুকারি গালাগালি করার পরে করতে করতে পরে বললো যে আচ্ছা, তোদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে, তোরা কোনো কিছু করস, লাইক গান গাওয়া, ছবি আঁকা, এই হ্যান ত্যান হ্যান। তো ওই জায়গার মধ্যে আমাদের ক্রিয়েটিভিটিগুলো প্রদর্শন করার ভাবলাম, যে আল্লাহ বাঁচাইছে। আমি তো ছিলাম সবচেয়ে জঘন্য। আমার রেজাল্ট, আমি সায়েন্স থেকে আমার রেজাল্ট হয়েছে 3.83। 4 পয়েন্ট বলতেছিলাম, কি সাহস আমার! আমি 3.83 পাইছি, তাও সায়েন্স থেকে। আমি জঘন্য একটা স্টুডেন্ট ছিলাম। আমি গত ভিডিওর মধ্যেই বলছিলাম, পড়াশোনার মধ্যে আমার খুব বেশি একটা মনোযোগ ছিল না। তো স্যার যখন বলছে যে তোদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, তখন আমি একটু হাফ ছেড়ে বাসলাম, যাক এবার আমি একটু নিজের জিনিসপত্র একটু প্রদর্শন করতে পারবো। তো ওই জায়গার মধ্যে বেশ কিছু স্টুডেন্ট ছিল যে কিনা গান গাইতে পারতো। তো ওই সব স্টুডেন্টদেরকে গান গাওয়াইছে স্টেজের মধ্যে নিয়ে। তারপর কিছু স্টুডেন্ট ছিল যে নাচ পারতো, ওদেরকে নিয়ে নাচাইছে, বুঝছেন? সামনে ছোট্ট একটা রুম ছিল, আমাদের ক্লাসের মধ্যে মাত্র 25 জন স্টুডেন্ট ছিল। ছোট্ট একটা রুমের মধ্যে আমাদের কাইটা দিচ্ছে, খুব সুন্দর একটা ক্লাস, খুবই মানে থাকে না। তো আমি ভাবতেছিলাম এখন ভিডিওটা কাট করে আবার করবো কিনা, কারণ নবী স্যারকে নিয়ে আসলে আমি কথাটা পুরোপুরি গুছিয়ে বলতে পারতেছি না, কারণ উনি না, এবার আর কাটবো না, ঠিক আছে? এবার আর কাটবো না, অনেক বেশি কাটাকাটি হইতেছে। আচ্ছা, তো উনি যখন মানে ওনার চোখের মধ্যে আমি পড়ছিলাম এই যে আমার ছবি আঁকাকে দিয়ে, উনি যে বললো যে ক্রিয়েটিভিটি আছে কিনা, ক্রিয়েটিভিটি চর্চা করো কিনা তোমাদের মধ্যে। তো আমি আমার ছবিগুলা ওনাকে দেখাইছিলাম। আমার ছবিগুলা মানে আমি আমার ব্যাগের মধ্যেই রাখতাম, কারণ আমার মানে ডেপথ বা আমার পুঁজি হিসেবে আসলে রেজাল্ট তো ছিল না, যেহেতু রেজাল্ট খুব জঘন্য, আমি খুব বেশি একটা কিছু পারতাম না। তো আমি ওই ছবিগুলোই আমার সবসময় রাখতাম, কারণ আমার পুঁজি বলতে গেলে ওই ছবিটাই।
আমি একটু চোখ বন্ধ করে কথা বলতেছি, কারণ না থাকলে চোখ বন্ধ না করলে আমি আসলে ঠিক থাকতে পারতেছি না, কেন জানি আজকে। তো উনি প্রশংসা করলো, কারণ মানে আমি গত ভিডিওর মধ্যেও বলছিলাম যে আমি আসলে ছবি খুব সুন্দর করে আঁকতে পারি না, আমার ছবির মধ্যে গল্প থাকে, এই গল্পের কারণে মানুষজন আসলে ছবিগুলো পছন্দ করে। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে যদি আপনি বলেন একটা চেয়ার আঁকতে, আমার চেয়ার খুবই জঘন্য হবে, চেয়ার ঠিকঠাক হবেও না, আমি লাইন টাইন খুব হয়তো আঁকা বাঁকা করে ফেলবো, এরকম হবে, রং টং হয়তো ঠিকঠাক থাকবে না, বাট আমি একটা গল্প তৈরি করে ফেলতে পারি, এই জন্য ভালো লাগে। নবী স্যার ওই গল্পগুলো দেখতে পারছে হয়তো, যার কারণে ওনার চোখের মধ্যে আমি একটু পড়ছি যে একটু হালকা পাতলা ক্রিয়েটিভ আছে, এই ছেলে কিছু একটা করে। তো পরবর্তীতে আমি ওনাকে আমার কবিতাগুলোও দেখাইছি, পরবর্তী সামনের কয়েক সপ্তাহে যখন ওনার ক্লাস হয়েছে, তখন আমি আমার কবিতাগুলো ওনাকে দেখাইছি, আমার যে লেখালেখির ইচ্ছা আছে, হ্যাঁ, বা আমি যে বড় হয়ে একটু ক্রিয়েটিভ সেক্টরে যেতে চাই, এই সবটার কথা বলছিলাম। তো নবী স্যার কিন্তু মানে আমি মনে হয় প্রথম সেক্টরে বলছিলাম যে উনি যখন ক্লাসের মধ্যে আসছে প্রথম 5 মিনিটে, উনি যেহেতু তুই করতেছিল, উনি যেহেতু গালাগালি করতেছিল, আমরা প্রথম 5 মিনিটের ভিতরে ওনাকে আমরা সব স্টুডেন্ট ওনাকে ভীষণ ঘৃণা ভরা ওনার কথাগুলো শুনতেছিলাম, ওনাকে আমরা 2 চোখে দেখতে পারতেছিলাম না, জাস্ট টিচার দেখে আমরা ওনাকে সহ্য করতেছি। বাট সময় অতিক্রম করতে করতে উনি আমাদের মনটা ছুঁয়ে ফেলছে, আমাদের সবার মন ছুঁয়ে ফেলছে, কারণ উনি গালাগালি করলেও, উনি খুব তীক্ষ্ণ ভাষায় আমাদেরকে কথা বললেও, তুই করলো, উনি অ্যাকচুয়ালি যা বলতেছিল না, আমাদের পালসটা হিট করতেছিল। বলে না জেনজিদের ভাষা, তখন তো আর জেনজি বা এই ধরনের টার্ম খুব বেশি একটা ছিল না, 2018 সালের কথা বলতেছি, এটা তো এখন মাত্র ফেমাস হয়েছে এই টার্মগুলা। বাট উনি আমাদের ওই জেনজিদের ভাষাটা বুঝে ফেলছিল, উনি আমাদের পালসটা টাচ করতেছিল, কারণ ওনার জীবনটা আসলে একটু কঠিন ছিল, তো ওই কঠিনতাটা আমরা ফিল করতে পারতেছিলাম উনি যখন এই গল্পটা বলতেছিল। আর যেহেতু বাংলার শিক্ষক, খুব ভালো স্টোরি টেলার উনি, তো উনি আমাদেরকে মানে সব কিছু বুঝায় যাইতে পারতেছিল, আমরা খুব সুন্দর করে মোহিত হয়ে গেছিলাম। মানে থাকে না একটা মানে মানুষ মানে আচ্ছাদিত করে ফেলতেছে মোহের ভিতরে, এরকম একটা ক্যারেক্টার ছিল উনি। তো প্রথম 5 মিনিটে আমরা যেই মানুষটাকে ঘৃণা ভরে দেখতেছিলাম, ঘৃণা ভরে ওনার কথা শুনতেছিলাম, শেষের দিকে আয়শা যখন ঘন্টা দিল, আমরা লাইক এই ক্লাস শেষ হয়ে গেছে কেমনে, এই কেমন কথা, আধা ঘন্টা বা 45 মিনিট শেষ হয়ে গেল কেমনে, এটা আরে স্যার চলে যাবেন, থাকেন আর একটু, এই নতুন টিচার আসার আগ পর্যন্ত থাকেন আপনি, মানে না চলে যাবেন। তো আমরা এত মোহিত হয়ে গেছিলাম, এবং সবাই ওনাকে একদম ভক্তি সহকারে দেখা শুরু করেছিল ক্লাস শেষ হইতে হইতে। মানে একটা মানুষ বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, উনি এই ধারণাটা আইসা ভাইঙা চুর মার করে ফেলছে। ফার্স্ট ইমপ্রেশনের গোষ্ঠীগুলায় উনি প্রথমে মানে খারাপ ইমপ্রেশন দিয়ে ঢুকছে, এরপরে খারাপ ইমপ্রেশন থেকে ভালো ইমপ্রেশনে আমাদের মানে কি বলে আমাদের মাথায় উঠে গেছে উনি, আমাদের ভক্তিতে। আমরা কি বলবো, আমি মনে একটু বেশি পাম্পটি মারতেছি, অতি ভক্তি চোরের লক্ষণ, কিন্তু আমি ওনার কাছ থেকে অনেক কিছু চুরি করছি, ভক্তি পাম্পটি মেরা, কিন্তু সেটা ছিল থাকে না ওনার অ্যাটেনশন চুরি করছে বলতে গেলে, ঠিক আছে, অতি ভক্তি কইরা তো এখন উনি আমার জীবনের মধ্যে প্রভাব যেটা রাখছে সেটা হচ্ছে এই যে উনি মোটিভেট করতো। স্কুল জীবনে তো আমি ছবি আঁকাআঁকি করতাম, কারণ মাসুম পারভেজ স্যার ওনারা আমাকে, জহিরুল ইসলাম স্যার ওনারা আমাকে খুব মোটিভেট করতো। কলেজ লাইফে নবী স্যার আমাকে মোটিভেট করতো। আমি যতগুলো ছবি আঁকছি বা যতগুলো কবিতা লিখছি সবগুলোর মধ্যেই উনি আমাকে খুব পছন্দ করতো, আদর করতো আর মোটিভেট করতো। তো এখন চলে আসি মূল জিনিসে, কেন নবী স্যার আমার এত ফেভারিট হয়ে গেল। পরবর্তীতে শুরুতে তো ফেভারিট ছিল, কিন্তু পরবর্তীতে আরও ফেভারিট হয়ে গেল, কারণ উনি আমাকে আমার জীবনের আরও কিছু গুরুর সাথে পরিচয় করা দিয়েছিল। কেন পরিচয় করার মানে কলেজের লাইফের মধ্যে আসি, কলেজের সাথে অন্যান্য টিচারদের তো এভাবেই পরিচয় হয়ে যাওয়ার কথা, তো উনি আবার পরিচয় আলাদা করে করানোর কী ছিল? কারণ হচ্ছে উনি যাদেরকে পরিচয় করাই দিয়েছিল, যেই টিচারগুলো আমার জীবনের মধ্যে খুব বড় ভূমিকা রাখছে, ওরা আসলে মডেল কলেজের বা ইন্ডিপেন্ডেন্ট কলেজের ভিতরকার টিচার ছিল না, ওনারা ছিল বাইরের টিচার। আমি যেহেতু ছবি আঁকাআঁকি করতাম, উনি আমাকে একজন চিত্রশিল্পীর সাথে পরিচয় করাই দিয়েছিল, সাদিক মুকুল স্যার। তো উনিও আমার খুব পছন্দের একজন শিক্ষক। উনি আমাকে ছবি আঁকাআঁকি নিয়ে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে। ওনার সাথে আমি বিভিন্ন জায়গাতে ঘুরতেও গেছিলাম, আমরা দৌড়াদৌড়ি করতাম, জগিং করতাম সকালবেলা। হ্যাঁ, এই পার্টটার মধ্যে আমি আস্তে আস্তে ওনাকে আমি মানে মনে হয় একটু অগুছালো হয়ে গেছে আমার জিনিসটা, ওনাকে মনে হয় একটু পরে আনাতে, দৌড়াদৌড়ির পার্টটা আমার মনে হয় একটু পরে বলার দরকার ছিল, আমি গুছাই বলতে পারি না, আমি সো সরি ফর দ্যাট। আচ্ছা, তো সাদিক মুকুল স্যার মানে আমার মানে ওনার সম্পর্কে কি বলবো, মানে উনি ছিল, হ্যাঁ ওনার সম্পর্কে বলার মতো হচ্ছে গিয়ে উনি ছিল ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট। মানে অনেক আগে ওনার বয়স
এখন মনে হয় 64-65 হবে হয়তো এই মুহূর্তে বয়স। উনি খুবই প্রবীণ শিক্ষক, যদিও উনি নিজেকে বয়স্ক মনে করে না, এটা খুবই ভালো একটা ব্যাপার। জহিরুল স্যারের মতোই উনিও নিজেকে বয়স্ক মনে করে না, দিস ইজ গুড। তো উনি আসলে, ওনার সাথে স্মৃতিটা আমার একটু কম, কারণ আমার ছবি আঁকা বলতে গেলে, তো আমি যেটা বলতেছিলাম, আমার ছবি আঁকা বলতে গেলে মোটো ভালো কিছু ছবি আমি আঁকতাম না। এবং উনিও আমাকে বলতো যে তুমি ছবি আঁকা এগুলো কি আঁকো, লাইক অ্যাবস্ট্রাক্ট আঁকতেছিলাম আমি। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে, আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে এই জায়গার মধ্যে দেখতেছেন, এইখানে কিন্তু বিশেষ কোনো দৃশ্য নাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো দৃশ্য আঁকি নাই ওই জায়গার মধ্যে। আমি দৃশ্য আঁকতে আমার ভালো লাগতো না, যে চেয়ার টেবিল আঁকতাম বা মুরগির ছানা, ওই যে মাছ টাছ, এগুলো আমার মানে ওইগুলো আঁকার থেকে বেশি আমার অ্যাবস্ট্রাক্ট জিনিস আঁকতে ভালো লাগতো, যেই জিনিসগুলো আসলে কোনো মানে নাই, ঠিক আছে? এই ধরনের জিনিস আঁকতে ভালো লাগতো। আঁকি আমার রেখা, সার্কেল, ট্রায়াঙ্গেল, এই জ্যামিতিক নকশা টকশা, এই ধরনের জিনিস আঁকতে আমার বেশি ভালো লাগতো। তো উনি বলতো তুমি যদি চিত্রশিল্পী হইতে চাও, তাহলে তো তোমার একটু ওই জিনিসগুলোই আঁকতে হবে, লাইক যে জিনিসগুলো আমি আশেপাশে দেখি, এনিথিং, ঘড়ি, গাছপালা, পাতা, তারপর এনিথিং, নৌকা বা ফলমূল, হ্যাঁ, ফুল, এগুলো মানে যেগুলো আমরা রিয়েল লাইফের মধ্যে দেখি, এগুলো আঁকতে হবে। তাহলে না হলে তো তুমি চিত্রশিল্পী হতে পারবে না, বা চারুকলার মধ্যে ভর্তি হতে পারবে না, বা এটসেট্রা এটসেট্রা। তো উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, তাই না? উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। কিন্তু তারপরে উনি আমার ডেডিকেশন পরবর্তীতে একটু দেখা, কারণ আমি না মানে ছবি আঁকা করতে পারতাম না, কিন্তু আমি অনেক পাগলামি করতাম। আমি না কলেজ লাইফের মধ্যে লোশন দিয়ে ছবি আঁকছি, একটা লোশন দিয়ে, আমি আপনাদেরকে দেখাবো, আমার কাছে আছে এখনো, মানে ওইটা আলাদা একটা জিনিস ছিল। উনি খুব অবাক হয়েছিল, আমি যতটুকু জানি, কারণ আমার জল রং দিয়ে ছবি আঁকতাম, তো জল রঙের মধ্যে আসলে আমার জল রং কয়েকটা কালার শেষ হয়ে গেছিলো, হালকা একটু ছিল, তো ওই কালারটা হালকা হালকা কালার লোশনের মধ্যে মিশায়, ওই লোশন দিয়ে আমি ছবি আঁকছি, পুরা ঘর মোহিত হয়ে গেছে, বুঝছেন? এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো না। তো এরকম অনেক পাগলামির গল্প উনি শুনছিল, যার কারণে ওনার চোখের মধ্যে আমি পড়ে গেছি যে এই ছেলেটা পাগলামি করে বা একটু গল্প টল্প বানানোর চেষ্টা করে, যদিও সুন্দর হচ্ছে না, বাট ফাইন। তো পরবর্তীতে এই রবিউল আলম নবী স্যার, উনি আমার সাথে এই সাদিক মুকুল স্যারের সাথে আমার পরিচয় করা দেয়। এরপরে মূল ঘটনার মধ্যে আমি এখনও আসিনি, 17 মিনিট হয়ে গেছে, কারণ এই পার্ট পর্যন্ত যারা দেখছেন তারা এখন একটা চমক পাবেন। আমি তখন আমাদের থাকে না, এইচএসসির পরীক্ষার আগে, 2020 আসার আগে, আপনার একটা থাকে না, এইচএসসি আসার আগে একটা কি বলে, একটা পরীক্ষা নেওয়া হয়, কি বলে এটাকে, ফাইনাল পরীক্ষার আগে যে পরীক্ষা নেয়, টেস্ট পরীক্ষা বা এই ধরনের কোনো একটা পরীক্ষা নেয়। ওই পরীক্ষার মধ্যে আমি এক বিষয়ে ফেল করছি। এখন তো ওনারা টিচাররা আমাকে আর দেয় না, কী করব। আমি পুরা ডিপ্রেসড হয়ে গেছি, বুঝছেন? যে পরীক্ষা যদি না দিতে পারি, আমার জীবনটা তো এই জায়গাতে 1 বছরের জন্য অফ হয়ে গেল, আমার জীবনটা তো সামনে একদম ধ্বংসই হয়ে গেল, তাই না? 1 বছরের জন্য আমি আটকা যাব। আমি একটা হোস্টেলে থাকতাম কলেজের। তো ওই বাসার মধ্যে হোস্টেলের মধ্যে আইসা আমি তো খুবই ফ্রাস্ট্রেট ছিলাম, ডিপ্রেস ছিলাম, যে একটা বছর যদি চলে যায় তাহলে তো আমি শেষ। সারাটা রাত আমি ওই আর্মির জন্য প্রিপারেশনের বিভিন্ন ভিডিও দেখতেছিলাম, যে কীভাবে প্রিপারেশন নিতে হবে, কী এক্সারসাইজ। কারণ আমি না, যেহেতু এই জায়গাতে হবে না, আমি ভাবতেছিলাম যে আমি যদি একটু আর্মির মধ্যে ঢুকা পড়তে পারি তাহলে মনে হয় বেশি ভালো হবে, লাইক একদম জুনিয়র পোস্টে, সৈনিক পদে যদি চলে যেতে পারি তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো হবে। তো আমি ওই জায়গাতে যাওয়ার জন্য পুরো জিনিসটাকে আমি একটু আমার জুনিয়রের একটা মোবাইল ছিল, আমরা চুরি করে অনেকেই মোবাইল টোবাইল চালাইতাম আর কি। তো ওই জুনিয়রের মোবাইল দিয়ে আমরা আর্মির প্রিপারেশনের ব্যাপারগুলো দেখতেছিলাম। সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত্র। সকালে ঘুম থেকে উঠা পরে গিয়া আমরা কলেজে গেলাম। কলেজে গিয়া দেখি মানে গতকালকে যারা মানে ওই এক বিষয়ে ফেল করছে তাদেরকে ছুট দিয়ে দিছে, যে যা, তাদেরকে এবারে মাফ করে দিলাম, তোরা পরবর্তীতে ভালো করে পড়াশোনা করিস, তোরা তো এক বিষয়ে ফেল করছিস, এই এক বিষয়ের মধ্যে তোদেরকে আলাদা করে আমরা একটু চাপ দিব, ওই চাপে চাপে তোরা ভালো হয়ে যাবি। কয়েক মাস তো রয়েছে, কয়েক মাসটা মানে মোটামুটি 3 মাস রয়েছিল মনে হয়, 3 মাস পরে পরীক্ষা শুরু হয়ে যাবে এরকম। তো আমি যদিও আমি একটু আশ্বস্ত হলাম যে আমি আর ফেল হব না, বা আমি 1 বছর আর পিছানোর দরকার পড়বে না। কিন্তু তারপরও যেহেতু সারা রাত আমি আমার ব্রেনটাকে পুরা করে ফেলছিলাম, মানে কি বলবো, থাকেন আপনি যে জিনিসটা হইতে চান বা যেটা করতে চান, সেই জিনিসটা যদি দেখতে থাকেন বা ওই জিনিসটা সম্পর্কে ভাবতে থাকে, তাহলে আপনার ব্রেনটা বা চিন্তা ভাবনাটা ওই লেভেলে চলে যায়। যেহেতু সারা রাত আমি একদম মন থেকে আর্মিদের কথা চিন্তা করতেছিলাম, কী এক্সারসাইজ লাগে, সাঁতার কাটতে হয় বা হ্যান করতে হয়, ত্যান করতে হয়, পুল আপ মারতে হয়, পুশ আপ মারতে হয়, এইসব জিনিস দেখতে দেখতে আমার ব্রেন পুরো ওই দিকেই চলে গেছে। তো আমি করছি কি, মানে আমার ওই আর্মির মধ্যে অ্যাপ্লাই করে ফেলছি। তারপর গিয়ে আপনার
প্র্যাকটিস করা শুরু করছি। এখন আমি প্রায় কয়েক সপ্তাহ নিজে নিজে প্র্যাকটিস করছি দৌড়াদৌড়ি, কারণ আর্মির মধ্যে তো অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো দৌড়াদৌড়ি করতে করতে একা একা দৌড়াদৌড়ি করতাম আর কি, মানে ওই সরকারি কলেজের, নরসিংদী সরকারি কলেজের মধ্যে আমি একা একা দৌড়াদৌড়ি করতাম। প্রায় 2 ঘন্টার মতো আমি এক্সারসাইজ করতাম। মাগরিবের সময় বাইরে হইতাম হোস্টেলের থেকে, তারপর এশারের সময় আমি হোস্টেল থেকে সরকারি কলেজের মাঠ থেকে চলে আসতাম। 2 ঘন্টা আমি এক্সারসাইজ করতাম। তো এক্সারসাইজ করতে করতে আমার একটা নেশা ধরে, যে আচ্ছা নেশা না, মানে প্র্যাকটিস, মানে খেলাধুলা করার নেশা আর কি, ও উল্টাপাল্টা নেশা না, এই জিনিসটা কি বলা উচিত বলে ফেলি। আমি আপনার স্কিপিং রোপের আমি স্কিপিং রোপ করতাম। আমার এখনও ওই স্কিপিং মানে দড়ি লাফ, মেয়েদের খেলা যেটাকে বলে, কিন্তু আসলে মেয়েদের না, এটা সবাই করতে পারে, সবাই খেলতে পারে। তো আমি স্কিপিং রোপ দিয়ে স্কিপিং করতেছিলাম। তো আমি খুব ফাস্ট স্কিপ করতে পারতাম, খুবই ফাস্ট, মানে লিটারালি অনেক ফাস্ট, মানে আপনি দড়ি দেখতে পারবেন না এরকম ফাস্ট। তো আমি দেখতে গেলাম যে এখানে কোনো ওয়ার্ল্ড রেকর্ড আছে কিনা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি দেখতে পারলাম যে একটা স্কিপিং রোপের একটা ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলছে, যেখানে 100 মানে 30 সেকেন্ডে 100টা জাম্প করতে পারছে একটা চাইনিজ ছেলে। তো আমি ভাবলাম আচ্ছা আমিও তো খুব ফাস্ট স্কিপিং করতে পারি, তো কেননা আমি এটা একটু ট্রাই করি। তো আমি দেখলাম যে উইদিন 1 সপ্তাহ আমি খুব কাছাকাছি চলে আসছি, মানে আমি এখনই ভিডিওটা আবার কাট করে ফেললাম। আমি আজকে খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছি, মানে আমার কথা বের হইতেছে না, খুব বেশি অগুছালো হয়ে গেছে, মানে গুছাইতে পারতেছে না। 21 মিনিটের কথা কেউ শুনতে পারবে না ম্যান। এটা 3য় বার আমি শ্যুটটা করতেছি, মানে এখনো তো কাট করি নাই। যখন ভবিষ্যতে আমি যখন এই ভিডিওটা দেখব, তখন আমার আলাদা একটা অনুভূতি হবে। আচ্ছা, আমি ভাবতেছি যে, কারণ যেহেতু পুরো কলেজ লাইভ আমি আইনা ফেলছি, কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, এই জিনিসটা নিয়ে আমি আসলে তো আমার তো কোনো স্ক্রিপ্ট নেই। আমি যদি একটা চিটকুটের মধ্যে পয়েন্ট বাই পয়েন্ট জিনিসটা লেখা রাখতাম, তাহলে মনে হয় আমার জন্য বেশি সুবিধা হতো। কিন্তু সুবিধা করে তো আপনি আর পাবলিক স্পিকিং করতে পারবেন না, যদিও পাবলিক স্পিকিংয়ের মধ্যে একটা প্রিপারেশন থাকে, বাট টঙের দোকানে গিয়ে বা রেল স্টেশনের মধ্যে গিয়ে যখন কথাবার্তা বলবেন রিয়েল লাইফের মধ্যে, তখন তো আর কোনো প্রিপারেশন বা চিরকুট থাকে না। তো সেটা নিয়ে আমি আসলে প্র্যাকটিস করতেছিলাম। আমি আবার চোখটা বন্ধ করে একটু কথা বলি। তো আমি মানে ওই এক্সারসাইজ যেটা বলতেছিলাম, স্কিপিং রোপ না, হ্যাঁ, মানে ওই ওয়ার্ল্ড রেকর্ড করার একটা ব্যাপার আমার মাথার মধ্যে ভূত চেপা বসছিল, যে আমি এই ওয়ার্ল্ড রেকর্ডটা দেখি করতে পারি কিনা, 30 সেকেন্ডে 100টা জাম্প আমি রোপ জাম্প করতে পারি কিনা। কারণ আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম যে আমি 35 সেকেন্ডে 100টা জাম্প করে ফেলতে পারি, 35 সেকেন্ডে। তো আমি তো জাস্ট 5টা সেকেন্ড যদি কমাইতে পারি তাহলে তো ভালো। এবং লিটারালি উইদিন কিছু সপ্তাহের ভিতরে আমি লিটারালি 30 সেকেন্ডে 100টার মধ্যে চলে গেছিলাম। 30 সেকেন্ড 31 সেকেন্ডে 100টার মধ্যে চলে গেছিলাম। আমি যে কি মহা খুশি যে আমি তো তাহলে এবার ওয়ার্ল্ড রেকর্ড বিট করে ফেলতে পারবো, আমি তো এই জায়গাতে চলে আসছি আমার মানে। কিন্তু আমি পরবর্তীতে দেখতে পারছিলাম যে আসলে চাইনিজের যে ওয়ার্ল্ড রেকর্ডটা ছিল, ওইটা আসলে 30 সেকেন্ডে 100টা জাম্প ছিল বটে, কিন্তু উনি আসলে প্রত্যেকটা জাম্পের মধ্যে দড়ি 2বার ঘুরাইতেছিল। মানে বুঝতে পারছেন, উনি পা দিয়া জাম্প করতেছে 100 বার, ঠিক আছে, কিন্তু উনি দড়ি ঘুরাইতেছিল প্রত্যেক জাম্পের মধ্যে 2বার করে, ঠিক আছে। তো দ্যাট মিন 2বার মানে হইতেছে 200 বার দড়ি ঘুরাইছে আর জাম্প করছে এটা। কিন্তু আমি তো করতেছি নর্মাল, যেটা মানে জাম্প 1 বার 2 বার 3 বার 4 বার, প্রত্যেক জাম্পে 1 বার করে দড়ি ঘুরানো। তো আমি তো এইভাবে যেতেছিলাম। তো আমি আর এই জিনিসটা বুঝি না, আমিও ভাবতেছিলাম যে এত সহজ লাগতেছে কেন, ওয়ার্ল্ড রেকর্ড করা কি এত সহজ। আর পরে গিয়ে যখন আমি দেখলাম যে এই জিনিসটা আসলে এরকম না, এত সহজ না, ওই কঠিন জিনিস, তখন আমার মনটা চুরমার হয়ে গেছে ভাইঙ্গা। আচ্ছা, যাই হোক, তো আমি এই আমার দড়ি লাফের ব্যাপারটা নবী স্যারকে বললাম যে আমি তো অনেক প্র্যাকটিস করতেছি, আমার আর্মির জন্য যদি একটু টিকি, হ্যাঁ, তারপর এই ওয়ার্ল্ড রেকর্ডেরও একটু চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আমি না আসলে প্র্যাকটিস নিজে নিজে একা একা করতে পারতেছি না, আমার খুব ডিমোটিভেটেড লাগে। এই যে এখন যেমন কথা বলতে ডিমোটিভেটেড লাগতেছে, কোনো মানুষ থাকলে, যদি মোস্তাকিম থাকতো আমার সাথে, তাহলে অনেক কথা বলতে পারতো, আমি আরও হাসি খুশি মাখামুখে কথা বলতে পারতাম। তো উনি আমাকে বললো যে ডিপ্রেশন রাখলে কি হবে, মানে ডিপ্রেস থাকার পরও তো এক্সারসাইজ করতেই হবে, তুই যেহেতু কোনো একটা জিনিস করতে চাচ্ছিস। তো আমি ওনাকে বললাম যে স্যার আপনার তো অনেক স্টুডেন্ট আছে নরসিংদী কলেজের মধ্যে, তো আমি
সন্ধ্যার সময় মাঠের মধ্যে এক্সারসাইজ করি। আপনার কি নরসিংদী সরকারি কলেজে কোনো স্টুডেন্ট নেই? কোনো স্টুডেন্ট যদি হোস্টেলে থাকে সন্ধ্যার সময় আমাকে বলেন না, আমার সাথে একটু নিয়ে একটু জাস্ট বসে থাকতো, দ্যাটস ইট। জাস্ট একটু বসে থাকলে, একটু আড্ডা মাড্ডা মারলে আমি খুব সুন্দরভাবে এই জিনিসটা প্র্যাকটিস করে চলে আসতে পারবো। আমার খুব ভালো লাগবে আর কি, যদি উনি আপনার কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা পরিচিত মানুষ যদি থাকে, আমার খুব ভালো লাগবে, খুব মোটিভেটেড থাকবে। তখন উনি আমাকে বললো যে আচ্ছা, তুমি আমার কাছে একটা স্টুডেন্ট চাইলে না, একটা গাইড হিসেবে একটা গাইড চাইলি তুই না, আচ্ছা যা, আমি তোকে একটা গাইড দিলাম। ওই ছেলেটার নাম হচ্ছে এমরানুর রেজা। ও ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকেই অনেক কথাবার্তা, মানে অনেক খেলাধুলা করতো, এই দৌড়াদৌড়ি করতো, তারপর অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল। ও খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। ও বাংলা ডিপার্টমেন্ট থেকেই পড়ছে। এগুলো মনে হয় উনি বলে নাই, বাট উনি খুব দারুণ একটা স্টুডেন্ট ছিল, উনি খুব ব্রিলিয়েন্ট একটা মানুষ, এইসব জিনিস উনি বলছে। তো আমি তো খুবই এক্সাইটেড যে আমার মানে আমি তো ভাবছিলাম যে একটা নর্মাল মানুষও যদি দেয় তাহলে, মানে জাস্ট সন্ধ্যার সময় গিয়ে একটু যদি বসে থাকে আড্ডা মারে তাহলেই চলবে আমার। উনি একদম মানে খেলাধুলা করে এরকম মানুষই আমাকে দিয়ে দিয়েছে। আমি যে কি খুশি হয়েছিলাম। তো ওনার কাছ থেকে আমি নাম্বার নিলাম যে আমি ওনার সাথে কথা বলবো। নাম্বার নিয়েছি, কিন্তু ফোন নাম্বার ছিল ভুল। মানে ওনার ফোন নাম্বারের মধ্যে আমি একটু নিয়ে গরমিল করে ফেলছি। তো ওনার সাথে আমার আর কথাবার্তা হয় নাই। কিছুদিন পরবর্তীতে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুই ফোন নাম্বার হয়তো ভুল নিছিস কি ঠিক নিছিস জানি না, ও আজকে আসতেছে। আমি ওনার কাছে প্রাইভেট পড়তাম, নবী স্যারের কাছে বাংলা প্রাইভেট পড়তাম। তো উনি যখন আসলে, এখন আপনারা বলবেন যে বাংলা আবার প্রাইভেট পড়ার কি আছে, আসলে হ্যাঁ, আসলেই কোনো কিছু নাই এই প্রাইভেট পড়ানোর মতো। কিন্তু আসলে ওনার সাথে যাইতাম, আমি প্রাইভেটটা পড়তাম আসলে আড্ডা মারার জন্য, এটা হচ্ছে মূল কথা। আড্ডা দিতে ভালো লাগতো, ওনার কাছে গিয়ে আমরা এই প্রাইভেটের নামে আমরা আড্ডা দিতাম, দ্যাটস ইট। এবং উনি পড়াতেও খুব দারুণ, এরকম না যে উনি খারাপ টিচার ছিল। আমি কি বললাম, উনি বাংলাদেশের মধ্যে সপ্তম হয়েছে বাংলা ডিপার্টমেন্টের মধ্যে, কলকাতার রবীন্দ্র ভারতী থেকে পড়ে আসছে। ওনার পড়া আই ক্যান বেট নরসিংদীর মধ্যে এরকম জাস্ট 2 থেকে 3 জন শিক্ষক ছিল এরকম, যে কিনা এত সুন্দর করে বাংলা বুঝাতে পারতো। উনি বাংলা পড়া বুঝাইতো না, উনি লিটারালি কি বলবো আমি, মানে ওনার প্রশংসা আমি ভাষায় বলতে পারবো না। কবিতা, আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম যে বিজ্ঞান যেই টিচার ছিল আমাদের, নাহিদা ফারজানা ম্যাডাম, বিজ্ঞানকে যে ভালোবাসা যায়, বিজ্ঞানকে যে বোঝা যায়, উপভোগ করা যায়, তেমন কবিতাকে যে উপভোগ করা যায়, ভালোবাসা যায়, এই জিনিসটা আমাকে নবী স্যার শিখাইছে। ওই জায়গার মধ্যে ফারজানা ম্যাডাম আমাকে বিজ্ঞানকে ভালোবাসা শিখাইছে, এই জায়গার মধ্যে নবী স্যার আমাদেরকে কবিতার সাথে ভালোবাসা শিখাইছে। আমরা তো জাস্ট মুখস্থ করতাম। আমাদের স্কুল লাইফের মধ্যে যেই বাংলা টিচাররা কবিতা পড়াইতো, তারা জাস্ট রিডিং পড়া যাইতো এবং হালকা পাতলা, মানে যেটা যেমনে লেখছে ওইভাবেই বোঝা যেত। কোনো কবিতার লাইনের যদি ঝর্ণা পড়ার কথা বলে, তাহলে স্কুলের টিচাররা জাস্ট ওই ঝর্ণার কথাই বলতো, যে ওই জায়গার মধ্যে একটা ঝর্ণা আছে, দ্যাটস ইট। নবী স্যার এত ডিটেইলে কবিতা পড়াইতো, লাইক কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা পাখি বসে রয়েছে, ওই পাখির পা হইতেছে লাল, এখন লাল পা থাকে এরকম পাখির, যে পাখি অনেক শক্তিশালী হয়, এই ধরনের ডিটেলের মধ্যে চলে গেছে যে লেখক এই জায়গাতে খুব শক্তিশালী একটা পাখি বুঝাইতে গিয়ে এই জায়গাতে লাল রঙের লাল পায়ের পাখি বুঝাইতেছে, এরকমভাবে এত ডিটেলে গিয়ে উনি কবিতা করতো, যে লেখক কোন পার্সপেক্টিভে চিন্তা করতে পারে ওই লেভেলে গিয়ে, এত ডিপে গিয়ে উনি এক একটা কবিতা বুঝাইতো। যদিও এই ধরনের ডিপ অ্যানালাইসিস আমাদের পরীক্ষার মধ্যে করতে হতো না, বা এই ধরনের জিনিস ব্যাখ্যা আমাদেরকে দিতে হতো না, বাট উনি দিত, এবং এই জিনিসটা উনি এনজয় করতে বলে দিত। এবং ওনার এই পড়ানোর স্টাইল, এর জন্যই আমরা ওনার মানে পড়ানো বলেন বা ওনার ব্যক্তিত্বে বলেন, আমরা মুগ্ধ হয়ে যেতাম। কারণ উনি শুধুমাত্র মানুষ হিসেবে দারুণ না, উনি একজন শিক্ষক হিসেবেও দারুণ ছিল। তো এর জন্য আর কি ওনার ক্লাসের মধ্যে যদি আমরা প্রাইভেট পড়তে চাইতাম, বাংলা সাধারণত প্রাইভেট পড়তে হয় না, বাট ওনার প্রাইভেট পড়তে চাইতাম বিকজ উনি খুব ভালো বুঝাইতো, তার সাথে উনি খুব ভালো একজন স্টোরি টেলারও ছিল, ওনার কাছ থেকে আড্ডা মারতেও খুব ভালো লাগতো, মানে ব্লা ব্লা ব্লা। তো উনি ওই প্রাইভেটের মধ্যে বললো যে রেজাকে আমি ফোন দিছি, ও আসবে, ঠিক আছে। তো ইমরানুর রেজা স্যার আসলো, আমি ওনাকে প্রথমবারের মতো দেখলাম, যে মানে খুবই, মানে বলে না যে খুবই সুঠাম তো, মানে সিক্স প্যাক বলা বা এই ধরনের জিনিস ছিল না, বাট উনি খুব, মানে দেখে বোঝা যাচ্ছে যে উনি আসলে খেলাধুলা অ্যাকচুয়ালি করে, লাইক ফিটফাট আছে এই মানুষটা। তো উনি, মানে ওনার হাসিটাই একটু অন্যরকম ছিল। ইমরানুর রেজা স্যারের কথা বলতে ওনার হাসিটাই একটু অন্যরকম ছিল। তো উনি আয়সা, আমি এখন আবার ভুলে ফেলবো, ইমরানুর রেজা স্যারকে নিয়ে আসলে আলাদা একটা ভিডিও বানাতে হবে, কারণ ওনাকে নিয়ে আসলে 5 মিনিটে কথা হবে না বা 10 মিনিটে কথা হবে না, 29 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমি হাতটা জোর করতে পারতেছি না, বাট
আমি একটু হাত জোর করি আপনাদের কাছে। আমি অ্যাকচুয়ালি খুবই নার্ভাস হয়ে গেছি আজকে। আমি মনে হয় অনেক বড় একটা ভিডিও বানাইছি, যেই ভিডিওর মধ্যে আসলে বিশেষ কিছু বলি নাই। আপনারা একটু ক্ষমা করবেন এটার জন্য। বাট রেজা স্যারকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে, কারণ উনি, আমি সংক্ষেপে বলি, উনি আমার খেলাধুলার একটা কোচ ছিল বলতে গেলে, ঠিক আছে। যেই মুহূর্তে উনি, আমি তো আর্মির জন্য প্রিপারেশন নিতেছিলাম, এই জায়গাতে আমি প্রতিদিন 100 মিটার দৌড়াতাম, 200 মিটার দৌড়ানোর চেষ্টা করতাম। যেই দিন আমি 300 মিটার দৌড়াইতাম, ওই দিন আমি পাগল হয়ে যেতাম যে অনেক এক্সারসাইজ করছি, ছেঁড়া হয়েছে, আমার নিঃশ্বাস প্রশ্বাস বাইরে হয়ে যেতেছে, আমি জিব্বা বাইরে করে ফেলতেছি। তো ওই জায়গার মধ্যে রেজা স্যার আমাকে বলল ম্যারাথনের কথা। ক্যান ইউ বিলিভ দিস? ম্যারাথন মানে হচ্ছে 42 কিলোমিটার। আমরা স্কুলের মধ্যে 400 মিটার দৌড় হাইস্ট শুনছি। আমরা 100 মিটার দৌড়ে পার্টিসিপেট করতাম, 200 মিটার দৌড়ে পার্টিসিপেট করতাম, 400 মিটার দৌড়ে পার্টিসিপেট করতাম। একটু বড় হওয়ার পরে 800 মিটারের কথা শুনছি, কিন্তু কিলোমিটারে দৌড় হয় এই জিনিসটা আমি কখনো শুনি নাই। তারপরও 42 কিলোমিটারে দৌড় হয়, এইটার কম্পিটিশন হয় বাংলাদেশের মধ্যে। আই নেভার হার্ড অ্যাবাউট ইট। কিন্তু ইমরানুল রেজা স্যার যখন আমাদেরকে বললো এই জিনিসটা, নবী স্যার যখন বললো এই জিনিসটা, আমি তো পাগল হয়ে গেছি। কি বলে এটা, এই ধরনের প্র্যাকটিস করাবেন? তো সামনে নাকি হিমু পরিবহনের পক্ষ থেকে একটা, এই এলাকার মধ্যে, নরসিংদী এলাকার মধ্যে একটা ম্যারাথন না, হাফ ম্যারাথনও না, মিনি ম্যারাথন অনুষ্ঠিত হইতেছিল। 7.5 কিলোমিটারের একটা ট্র্যাক। আমি তো ওইখানেই খুব খুশি, 7.5 কিলোমিটারের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। তো ওই জায়গার মধ্যে আমরা ওই রেসটার মধ্যে, ট্র্যাকটার মধ্যে অংশগ্রহণ করি এবং অনেক মজা হয়। উনি আমাকে অনেক ট্রেন করছিল ওই জায়গার মধ্যে। আসলে যেহেতু দৌড়াদৌড়ির কথা বলতেছি, কম্পিটিশনের কথা বলতেছি, ম্যারাথনের কথা বলতেছি, আমি ম্যারাথন এখনও পর্যন্ত দেই নাই, কিন্তু 7.5 কিলোমিটার বা এই ধরনের দৌড়াদৌড়ি আমি করছি। এবং পরবর্তীতে উনি আমাকে নিয়ে অনেক জায়গাতে ঘুরতে গেছে। আমরা কিন্তু ঢাকার মধ্যে গিয়ে পার্টিসিপেট করছি, এবং ওনার সাথেই ছিল আমি, উনি ছিল এমন একটা মানুষ যে কিনা ঘুরতে পছন্দ করে, এরকম একটা মানুষ। তো ওনার সাথে আমি ঢাকা গিয়ে বেশ কিছু বার নতুন নতুন জিনিস দেখার সুযোগ পাইছি। ওনার সাথে আমি অনেক ঘুরছি। ম্যান, রেজা স্যারকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আমার 30 মিনিট হয়ে গেছে কেমনে, আমি খুব আচ্ছা, রেজা স্যারকে নিয়ে আমি পার্ট তো না, ওনাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে। কারণ উনি, যেহেতু আমি যেটা বললাম যে উনি আমার খেলাধুলার কোচ ছিল, খেলাধুলা নিয়ে আমার অ্যাকচুয়ালি অনেক কিছু বলার আছে। আমি কিন্তু কয়েকটা মেডেল পাইছি খেলাধুলার মধ্যে, কারণ ঢাকার মধ্যে হাতির ঝিলের মধ্যে আমি পার্টিসিপেট করে আমি 7.5 কিলোমিটারের মধ্যে 1000টা মানুষ ছিল, 1000 মানুষের সাথে কম্পিট করে আমি মনে হয় 155তম হয়েছিলাম, ঠিক আছে। হুইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট মানে ডিসেন্ট একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল এটা। তো এছাড়াও উনি আমাকে বিভিন্নভাবে অনেক ধরনের মোটিভেশন করছিল। ইমরানুল রেজা স্যার, যদিও ওনার সাথে এখন আর কথা হয় না। এরপরে ওনার সাথে যখন দৌড়াদৌড়ি করতেছিলাম, তখন আমাদের সাথে কিন্তু আরও একজন, মানে থাকে না, মানে আমরা তো একা একা দৌড়াদৌড়ি করতাম না। আমি দৌড়াদৌড়ি করতেছি, নবী স্যার দৌড়াদৌড়ি করতেছে, সাদেক মুকুল স্যারও মাঝে মধ্যে আসতেছে। এর সাথে সাথে আমাদের কিছু সিনিয়র, আমরা তো পড়ি মডেল কলেজের মধ্যে, ইন্ডিপেন্ডেন্ট কলেজের মধ্যে। নরসিংদী সরকারি কলেজের সিনিয়র একটা আপা ছিল, সুমায়া আপু, লিমু আপু বলি আমরা, ওনার ডাকনাম লিমু ছিল। উনিও যুক্ত হয়েছিল। তো এখন লিমু আপুকে নিয়ে আমার আরেকটা ঘটনা আছে। উনি আমার 4 বছরের সিনিয়র। তো আমরা দেখতাম যে আমরা যখন দৌড়াদৌড়ি করি, উনি বিভিন্ন সময় এই দৌড়াদৌড়ি জিনিসটা রেকর্ড করে আপনার ইনস্টাগ্রামের মধ্যে বা ফেসবুকের মধ্যে ওইটা রিল আকারে ছেড়ে দিত। তা আমি একদিন জিনিসটা দেখতেছিলাম, যখন উনি এডিট করতেছিল ফোনের মধ্যে। আমি ভিডিও এডিটিং সম্পর্কে, আমি কিন্তু একজন পেশায় একজন ভিডিও এডিটর। আমি তখন ভিডিও এডিটিং সম্পর্কে আমি জানতাম না। আমি ভাবতাম যে ভিডিও এডিটিং, মুভি টুভি দেখি আমরা, এই মুভি টুভি মনে হয় অনেক বড় বড় কম্পিউটারের মধ্যে, বিস্টের মধ্যে, হ্যাঁ, প্রফেশনাল জিনিসপত্রের মধ্যে করতে হয়। আমি যখন ওনার দিকে তাকাই রয়েছি মোবাইলের দিকে, মানে উনি দেখতেছে যে দেখি কী করতেছো তুমি, এটা ভিডিও এডিটিং করতেছো, কী করতেছো এটা। তো উনি বলতেছে যে এইভাবে কাট করে, তারপর গিয়ে সাউন্ড দেয়, তারপর এই স্লো মোশন ফাস্ট মোশন করে। আমি অবাক হয়ে গেছি যে মোবাইলের মধ্যে ভিডিও এডিটিং করা যায়, এই জিনিসটা আমি আগে জানতামই না। তো লিমু আপু ছিল এরকম একটা মানুষ, মানে যে কিনা আমাকে ভিডিও এডিটিং সেক্টরের মধ্যে ঢুকাইছে, বুঝছেন। তো ওনার কাছ থেকে আমি জানছি। তারপর আমি বাসার মধ্যে আইসা সফটওয়্যার ডাউনলোড করে, তারপর এই আপু, এই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নেবো, তারপর আমি এই জিনিসটা কোথা থেকে নেবো, সেই জিনিসটা কোথায়, ওনার কাছ থেকে আমি গাইড পাই, আমি দিশা পাইয়া তারপর আমি আগাইছিলাম। তো উনি যদি না আসতো তাহলে হয়তো আমি ভিডিও এডিটিংয়ের মধ্যে আসতে পারতাম না, বা হয়তো অনেক দেরি হয়ে যেত। তো উনি এই সেক্টরের মধ্যে ঢুকেছে।
এরপরে ইমরানুর রেজা স্যারও কিন্তু ভিডিও এডিটিংয়ের মধ্যে আমার অনেক সাহায্য করছে, কারণ আমি ওনার ফুটেজ নিয়েই কিন্তু আমি প্র্যাকটিস করতাম, ঠিক আছে। এটা নিয়েও আমি আলাদা একটা ভিডিও বানাবো যে আমার এই ক্যারিয়ারটার শুরু কীভাবে হলো, আমি কীভাবে গ্রাফিক্যাল জিনিসপত্র বা এই ধরনের জিনিস নিয়ে এক্সপ্লোর করতাম। এবং সেই জায়গার মধ্যে হ্যাঁ, এটার পার্ট 3 আসতে পারে হয়তো, ঠিক আছে, বা পার্ট 3 না আসলেও আমার ক্যারিয়ারের শুরুটা যেভাবে হয়েছিল ওইটা নিয়ে আমি হয়তো কথা বলতে পারি। কারণ আমি গ্রাফিক ডিজাইন, আমি প্রথমত ছবি আঁকতাম, এরপরে গ্রাফিক ডিজাইনে ঢুকছিলাম, গ্রাফিক ডিজাইন থেকে ভিডিও এডিটিংয়ে ঢুকছি। তো গ্রাফিক ডিজাইনের গুরু ছিল আমার কামরুজ্জামান ভাই, উনি মাঝে মধ্যে মেসেজ বা টিয়া করে, কমেন্ট করে, এই জায়গাতে আপনারা দেখতে পারবেন। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো না, যে কীভাবে আমি বিভিন্ন জায়গাতে শিফট করে ক্রিয়েটিভ জনরাগুলো আমি এক্সপ্লোর করছি এবং বিভিন্ন জিনিস করতেছি, এই জিনিসটা নিয়ে কথা বলা যাবে। আজকে আই ক্যান বিলিভ আমি ইমরানুর রেজা স্যারকে নিয়ে আমি কম কথা বলছি, ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলা ছিল, কারণ ওনাকে নিয়ে আমার অনেক ঘোরাঘুরি হয়েছে এবং উনি আমাকে আমার জীবনটা চেঞ্জ করার মধ্যে, যতগুলো টিচারকে নিয়ে কথা বলছি না, ইমরানুর রেজা স্যার ছিল আমার জীবনের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলা একটা মানুষ। কিন্তু আমি ফাম্বল করতেছি ওনাকে নিয়ে কথা বলতে গিয়ে। আই এম সো সরি অ্যাবাউট দিস। কারণ আচ্ছা, আমি তাহলে আজকে আর কোনো কথা না বলি, আমি কিন্তু 3 জন টিচারের কথা বলছি। একজন টিচার হচ্ছে রবিউল আলম নবী স্যার, ইনি ছিল আমার, এই যে উনি কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলছে, কারণ উনি রেজা স্যারদের সাথে আমার পরিচয় করা দিয়েছে এবং উনি নিজেও খুব দারুণ ব্যক্তিত্বশালী একটা মানুষ ছিল, খুব সুন্দর করে পড়াতে পারতো, বাংলার মধ্যে আলাদা একটা জিনিস ছিল, আলাদাই একটা মানুষ ছিল, আমাকে মোটিভেট করতো, ইন্সপায়ার করতো। এটা ছিল রবিউল আলম নবী স্যার। এবং পরবর্তীতে ইমরানুর রেজা স্যার আসলো, উনি ছিল আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলা টিচার। এরপরে ওনার সাথে সাথে লিমু আপুকেও আমি খোঁজ করলাম বা ওনার সান্নিধ্যেও চলে আসলাম, যার সান্নিধ্যে আসার পরে আমি আমার ভিডিও এডিটিং সেক্টরের মধ্যে ঢুকতে পারছিলাম আস্তে আস্তে। যদিও ভিডিও এডিটিং সেক্টরে ঢুকতে আমার তারপর 3 বছর লেগে গেছে, বাট উনি কিন্তু আমাকে সাপোর্টটা করছিল বা পুশ করে আমাকে সামনে নিয়ে গেছিলো, আমাকে গাইড করছিল, জিনিসটা সম্পর্কে আমাকে বুঝাইছিল। তো ওনার পিছনে, ওনার জন্য আমি আসলে কৃতজ্ঞ। এবং তার পাশাপাশি তো সাদিক মুকুল স্যার ছিল, উনিও আমার খুব পছন্দের মানুষ। তো এই তিনজন মানে 4 জন বা 5 জন, এই কামরুজ্জামান ভাইয়ের কথা বলতেছে না, এই কয়েকজন, কিন্তু ওনারা আসলে কলেজের টিচার ছিল না। কামরুজ্জামান ভাই ছিল কলেজের পরে, আরও অনেক পরে যখন বের হয়ে গেছে তখনকার টিচার। তো মূলত এই 3 জন টিচার, রবিউল আলম নবী স্যার, ইমরানুর রেজা স্যার, লিমু আপু, এই 3 জন ছিল আমার কলেজ লাইফের বলতে গেলে শ্রেষ্ঠ গুরু, ঠিক আছে, এই 3 জন। তো আজকের মতো এই পর্যন্তই। 37 মিনিট কীভাবে হয়ে গেল, আমি এই পর্যন্ত মনে হয় 3 বার ক্ষমা চাইছি, আবারও ক্ষমা চাইতেছি যে আমি অনেক বেশি কথা বলে ফেলছি। আজকে আর কোনো কথা বলবো না। আমার 100তম ভিডিও যেদিন হবে, এটা হচ্ছে মেবি 24তম ভিডিও, আমার 100তম ভিডিও যখন হবে আমি এই ভিডিওটা আবার দেখবো এবং দেখবো যে 100তম ভিডিওর মধ্যে কত সুন্দর করে কথা বলছি, এখন কত জঘন্যভাবে কথা বলছি, এই জিনিসটা আমি তুলনা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ইমরানুর রেজা স্যার সম্পর্কে আরও নতুন ভিডিও আমি বানাবো, কারণ ওনাকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। এটাই কিন্তু শেষ ভিডিও না। বাই।